আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়নের একটি ক্লাস নেব। আর এটা হলো তোমাদের রসায়নের যে তৃতীয় অধ্যায়টি রয়েছে, পরমাণুর গঠন, এখানকার একটা ক্লাস নেব। এবং আজকের এই ক্লাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস, কারণ এই তৃতীয় অধ্যায় থেকে যে ক্রিয়েটিভ কোশ্চেন আসে সেটা কিন্তু আজকের যে ক্লাসটি নেব এখান থেকে একটু বেশিরভাগ এসে থাকে। তাহলে আমি তোমাদের আজকে যে বিষয়টি দেখাবো এটা হলো যে বোরের পরমাণু মডেল। তোমরা বিজ্ঞানী নিলস বোরের হয়তো নাম শুনে থাকবে। বিজ্ঞানী নিলস বোর পরমাণুর গঠন এবং একই সাথে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যার জন্য 1913 সালে একটি মডেল প্রদান করেন, যেটা বোরের অ্যাটম মডেল নামে পরিচিত। আচ্ছা, এই যে বোর মডেল তোমরা কিন্তু জেনে থাকবা যে বিজ্ঞানী নিলস বোর 1913 সালে মডেলটা দিচ্ছে। ঠিক তার 2 বছর আগে কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড তিনিও একটা মডেল দিয়েছিলেন, অর্থাৎ 1911 সালে একটা মডেল দিয়েছিলেন। কিন্তু এই যে রাদারফোর্ড পরমাণু মডেলের যে একটা সীমাবদ্ধতা, মানে তার রাদারফোর্ড পরমাণু মডেলের যে আসলে ত্রুটি, যদি বলি রাদারফোর্ড পরমাণু মডেলের যে কিছু ত্রুটি বা কিছু যে সীমাবদ্ধতা, হ্যাঁ, বা আমরা যেটাকে দুর্বলতা বলি, যে ঠিক এটা দূরীকরণের জন্য কিন্তু বিজ্ঞানী নিলস বোর 1913 সালে একটি মডেল দিলেন। তো অবশ্য পরবর্তীতে বোরের মডেলেরও কিন্তু আমরা সীমাবদ্ধতা বা ত্রুটি খুঁজে পাচ্ছি বা পাই। তো ঠিক আছে, তো আমরা আজকে যে ক্লাসটি দেখব এটা হলো বিজ্ঞানী নিলস বোরের অ্যাটম মডেল। যেটা বিজ্ঞানী নিলস বোর এটা কত সালে প্রদান করেন অ্যাটম মডেল? 1913 সালে। এবং বোর ছিলেন, তোমাদের আরেকটু কথা বলি, বোর হলো ইউরোপের একটা দেশ ডেনমার্কের বিজ্ঞানী। হ্যাঁ, একটু মনে রাখবা বোর কোন দেশের বিজ্ঞানী ছিলেন। বিজ্ঞানী নিলস বোর হলো ডেনমার্কের বিজ্ঞানী। আচ্ছা, ওকে, তা আমরা একটু চলো শুরু করি। আর স্পেশালি যে এই সালটা একটু মনে রাখবা, কত সালে মডেল দেয়, এই ধরনের প্রশ্ন কিন্তু এমসিকিউতে আসে। তো দেখো, বোর পরমাণু মডেলকে আমরা বোর পরমাণু মডেল তার যে মতবাদ বা শিকার, যেটাকে আমরা 3টা প্রধান মতবাদ নিয়ে আলোচনা করব। বোর পরমাণু মডেলের যে 3টা মেইন যে মতবাদগুলো ছিল, কি কি ছিল দেখো। আমরা এটাকে বলতে পারি যে শক্তিস্তর সম্পর্কিত যে ধারণা। বিজ্ঞানী নিলস বোর তিনি এই যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন যে কক্ষপথে ঘোরে, সেই কক্ষপথের কিন্তু একটা ধারণা দিয়ে গেছে, যে শক্তিস্তর সম্পর্কিত ধারণা কিভাবে ঘোরে সেটা কিন্তু নিলস বোর বলে গেছেন। আচ্ছা, এরপরে আমরা দেখব যে কৌণিক ভরবেগের ধারণা, মানে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। ইলেকট্রন যখন এই যে বৃত্তাকার বা সার্কুলার যে পথটা আছে এখানে যে ঘোরে, তখন তার অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ কী হবে, কেমন হবে কৌণিক ভরবেগ, সেটার একটা ধারণা আমরা এখান থেকে পাবো। ফাইনালি শক্তির শোষণ বা বিকিরণ, অর্থাৎ একটা কক্ষপথ থেকে যখন লাফ দিয়ে উপরের কক্ষপথ বা উপর থেকে লাফ দিয়ে নিচে পড়বে, তখন যে একটা শক্তির শোষণ বা বিকিরণ, এবং এই এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যখন যাচ্ছে তখন যে একটা বর্ণালী পাওয়া যাবে, আমরা সেই বিষয়টা কিন্তু বোরের মডেল থেকে ধারণাগুলো পাবো। আচ্ছা চলো তাহলে আজকে দেখি বোর অ্যাটম মডেলের যে স্বীকার্য বা মতবাদগুলো সেটার ডিটেলস আলোচনাতে যাচ্ছে। তোমাদের একটু ধারণা দিলাম যে বোরের পরমাণু যে মডেল সেখানে যে মূল মতবাদগুলো কি থাকবে, এবং এইগুলো আমরা কিন্তু আজকে একটু ডিটেলস দেখব। ওকে, তো দেখো প্রথম যেটা শক্তি স্তরের ধারণা, এটা তোমরা দেখে থাকবা যে পরমাণুতে যে সকল, দেখো বোরের প্রথম কথাটা কি ছিল, তিনি শক্তি স্তরের ধারণা দিলেন। কিভাবে? তিনি বললেন যে পরমাণুতে যে সকল ইলেকট্রনগুলো রয়েছে এগুলো ইচ্ছামতো যে কোনোভাবে ঘুরতে পারবে না, বা ইচ্ছামতো যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে তারা ঘুরতে পারে না, ইচ্ছামতো যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে ঘুরবে না। তারা একটা নির্দিষ্ট অনুমোদিত
যে ব্যাসার্ধ থাকবে সেই অনুমোদিত কতগুলো অনুমোদিত কক্ষপথে তারা ঘুরবে। অর্থাৎ এবং কেমন কক্ষপথে ঘুরবে তিনি বলছেন যে বৃত্তাকার কক্ষপথে ঘুরবে। একটু আবার বোঝো কথাটা কি বললো। বিজ্ঞানী বোর বললেন যে নিউক্লিয়াস, দেখো যে এটা একটা অ্যাটম বা পরমাণু, দেখো এই যে প্লাস চিহ্ন যেটা সেটা হলো নিউক্লিয়াস। তোমরা তো জানো যে পরমাণুর কেন্দ্রে থাকে কি নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো, ধরো এইখানে একটা ইলেকট্রন, এইখানে একটা ইলেকট্রন, এই যে নিউক্লিয়াসের চারিদিকে প্রথম কক্ষপথের যে ইলেকট্রনগুলো আছে দেখাচ্ছে, এরপরে এরকম করে যে ইলেকট্রন থাকবে। তিনি কি বললেন যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ইচ্ছা মতো যে কোনো কক্ষপথে আবর্তন করবে না। তারা কিভাবে আবর্তন করবে? তারা অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে আবর্তন করবে। এই যেভাবে অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। আসলে তোমাদের আমি যে ফিগারটা অঙ্কন করছি এটা কিন্তু 2D দ্বিমাত্রিক, কিন্তু আসলে এটা আমি তোমাদের দেখাতে পারছি না। ইলেকট্রন কিন্তু ত্রিমাত্রিক। আসলে তুমি দেখো একটা গোলকের কথা চিন্তা করো, আমি তো যেটা অঙ্কন করছি এগুলো আসলে একটা বৃত্ত হচ্ছে, আর তুমি গোলককে যদি চিন্তা করো, হ্যাঁ, তাহলে কিভাবে ইলেকট্রনগুলো ঘুরবে? বৃত্তাকার কক্ষপথে, নিউক্লিয়াসটা থাকবে মাঝে সেই গোলকের। তাহলে অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে। ওকে, আচ্ছা, এখন এই কক্ষপথগুলোকে কি বলা হবে? তিনি বললেন যে তাহলে যে নিউক্লিয়াসের চারিদিকে যে কক্ষপথ দিয়ে ইলেকট্রনগুলো ঘুরবে, যে অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ দিয়ে, সেই কক্ষপথগুলোকে বলা হবে শক্তিস্তর বা অরবিট বা সেল বলা হবে, অথবা স্থির কক্ষপথ। তাহলে আমরা কি কি বলতে পারি? যে এই যে এগুলোকে তুমি দেখো, এই যে এইগুলোকে তুমি বলতে পারো কি যে শক্তিস্তর, এই অনুমোদিত বৃত্তাকার এই কক্ষপথগুলোকে আমরা শক্তিস্তর বলি, অথবা বলছে শক্তিস্তর বা অরবিট, অরবিট বা সেল বলতে পারো, সেল, অথবা বলতে পারো স্থির কক্ষপথ। ওকে, এই হলো বোরের প্রথম যেটা, দেখো যে শক্তি স্তরের ধারণা। তিনি শক্তি স্তরের একটা ধারণা দিয়ে দিলেন। দেখো যে এখন এখান থেকে দেখো যেখানে বলা হচ্ছে যে এই শক্তি স্তরগুলোকে কিন্তু আবার এন দ্বারা প্রকাশ করা হচ্ছে। এই যে শক্তি স্তর, এই শক্তি স্তরগুলোকে এন দ্বারা প্রকাশ করা হচ্ছে, যেখানে যেখানে এন এর মানটা 1, 2, 3 এরকম করে ইত্যাদি মান হইতে পারবে। আচ্ছা, এর মধ্যে আবার দেখো তিনি কি বললেন, যদি n সমান 1 হয় তবে সেটাকে আমরা বলবো প্রথম প্রধান শক্তি স্তর এবং এটার নাম হলো কে। তাহলে আমরা দেখি, যদি দেখো n = 1 হলে n এর মান কিন্তু 1, 2, 3, 4 এরকম হতে পারবে। n সমান 1 হলে প্রথম প্রধান শক্তি স্তর, এটা হলো আমরা কে সেল বলবো। অর্থাৎ আমরা এই যে এটাকে বলবো, এটা হলো আমাদের কে সেল, যেখানে n এর মান 1, তাহলে এটার নাম কি হবে? কে, কে। আচ্ছা, এরপরে যেখানে n এর মান 2, তাহলে এই সেলটার নাম কি হবে? দেখো যে আমাদের এই সেলটার নাম হবে হলো এল। এরপরে যদি আমি আরও একটা সেল অঙ্কন করি, সেটা হবে n = 3 এবং তার নাম হবে এম। তাহলে দেখো n = 2 হলে, অর্থাৎ আমাদের এই যে দ্বিতীয় কক্ষপথ যেটা, এইটার একটা নাম আছে, এটা হলো এল সেল। n = 3 হলে এম সেল, n = 4 হলে এন সেল। অর্থাৎ তুমি একটা জিনিস মাথার মধ্যে নাও, নিউক্লিয়াসের চারিদিকে যে শক্তি স্তরগুলো থাকে, এই যে নিউক্লিয়াস, প্রথমটার নাম হলো, দেখো প্রথমটার নাম হলো কে, দ্বিতীয়টা হলো এল, এরপরে তৃতীয়টা এম, চতুর্থটা এন, এরকম করে নামকরণগুলো হবে। ঠিক আছে? তে আশা করি প্রথম যেটা শক্তি স্তরের ধারণাটা তুমি বুঝছো, যে কি বলা শক্তি স্তরে যা বলছে।
সব মিলে আমি একেবারে শক্তি স্তরের ধারণাটা একটু সামারাইজ করব। টোটালি একটু প্রথম থেকে যা যা বলছি, বিজ্ঞানী নিলস বোরের কথা ছিল যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে, যে কোনো ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে যে ঘোরে সে কি করবে, যে কোনোভাবে ঘুরতে পারবে না, ইচ্ছা মতো ঘুরতে পারবে না, তাকে ঘুরতে হবে অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে। আর এই বৃত্তাকার কক্ষপথগুলোকেই বলা হবে অরবিট বা শক্তিস্তর বা সেল বা স্থির কক্ষপথ। এবং এই কক্ষপথগুলোর এই কক্ষপথগুলোকে বলা হবে প্রধান শক্তিস্তর। প্রথমটাকে বলা হবে প্রথম প্রধান শক্তিস্তর, দ্বিতীয়টাকে বলা হবে দ্বিতীয় প্রধান শক্তিস্তর, এরপরে তৃতীয়টাকে বলা হবে, যদি আমি অঙ্কন করি এটাকে বলা হবে তৃতীয় প্রধান শক্তিস্তর। এইভাবে নামকরণ হবে। প্রথম প্রধান শক্তিস্তরের বেলায় n=1, অর্থাৎ এই প্রধান শক্তিস্তরগুলোকে আমরা n দ্বারা যদি প্রকাশ করি, সেখানে n এর মান 1 2 3 4 এরকম হবে। তো n সমান যদি 1 হয় সেটাকে আমরা কে সেল বলবো, অর্থাৎ প্রথম এইটাকে বলবো কে সেল, এইটাকে বলবো এল সেল, তারপরে এন সেল, এম সেল, তারপরে এন সেল, এরকম নামকরণ হবে। তা আশা করি এটা তোমরা ক্লিয়ার, শক্তিস্তর ধারণাটা ক্লিয়ার। সেকেন্ড আমরা দেখি কৌণিক ভরবেগের ধারণা। এবার একটু দেখো, ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে, আমি আবারও বলি, দেখো আমি এগুলো কেটে দিচ্ছি, তোমরা এই দ্বিতীয়টা বেশি মনোযোগ দেবো, আরও মনোযোগ দাও, কারণ দ্বিতীয়টার মধ্যে আমরা একটা ম্যাথমেটিক্যাল টার্ম, একটা থিওরি খুঁজে পাচ্ছি, দেখি কি পাই। তার দ্বিতীয় যে মতবাদ কৌণিক ভরবেগ নিয়ে, যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে, একটা ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারদিকে এভাবে ঘুরবে, নিউক্লিয়াসের চারদিকে যখন ঘুরবে তখন তার কিন্তু একটা কৌণিক বেগ থাকবে। তোমরা এটা জেনে থাকবে যে বৃত্তাকার পথে কোনো বস্তু যদি ঘোরে তবে তার কিন্তু কৌণিক বেগ থাকে। আচ্ছা, তাহলে ইলেকট্রন এই যে নিউক্লিয়াসের চারদিকে ঘুরবে, এক্ষেত্রে তার কৌণিক বেগটা হবে কৌণিক ভরবেগটা হবে h/2π এর n সংখ্যক গুণিতক। আবার একটু বলি, দেখো আমি একটু লিখে দিচ্ছি, যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে যে বৃত্তাকার কক্ষপথে ঘুরবে তখন ওই ঘূর্ণনরত ইলেকট্রনটির কৌণিক ভরবেগ কত হবে। কারণ তুমি জানবা কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরলে তার কৌণিক ভরবেগ থাকবে। আচ্ছা, সেই কৌণিক ভরবেগটা কি হবে? সেই কৌণিক ভরবেগ হবে L=mvr। কৌণিক ভরবেগকে আমি L দ্বারা প্রকাশ করলাম, যে L=mvr। এই যে কৌণিক ভরবেগ, এটা হবে h/2π এর n সংখ্যক গুণিতক। দেখো, h/2π এর n সংখ্যক গুণিতক। এখন যারা তোমরা সবেমাত্র ক্লাস 9-এ উঠছো, অথবা এবছরে যারা এই যে 25 সালে যারা 9-এ উঠছো অথবা ক্লাস 10-এ উঠছো, তোমাদের জন্য কিন্তু এই বিষয়গুলো একেবারে নতুন। মানে তোমরা এখানে দেখলে আমার মনে হয় এই কথাটাকে তোমরা এখন একটু থমকে গেছো, যে আসলে বিষয়টা কি, এটা তো বুঝলাম না। যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে, কৌণিক ভরবেগটাই তো বোঝো না এখনো, কারণ এটা তোমরা তো ক্লাস 8 পর্যন্ত তেমন কিছু পাও নাই। মানে কৌণিক ভরবেগের কনসেপ্ট তো 8 পর্যন্ত আসলে আসে নাই। তোমরা বড় জোর রৈখিক ভরবেগটা একটু দেখতে পারো, যে ভরবেগের গুণফলকে ভরবেগ বলে, এরকম পড়ছো। রৈখিক ভরবেগকে পি দ্বারা প্রকাশ করে, P=mv, এরকম দেখতে পারো যারা 9 থেকে 10 উঠছো তাদের ক্ষেত্রে। কিন্তু দেখো, তোমরা এই যে 9-এ যারা পড়ো, এখন ক্লাস 9 বা 10-এ যারা উঠছো, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, কৌণিক ভরবেগ। তো এখন এই মুহূর্তে আমি যদি তোমাদের কৌণিক ভরবেগের কনসেপ্টে যাই, যে একটা বস্তু ঘূর্ণনরত থাকলে কোনো বিন্দুকে বা অক্ষকে কেন্দ্র করে ঘুরছে, সেখানে তার কৌণিক ভরবেগ এই এল, কৌণিক ভরবেগ এল বা কৌণিক বেগ ওমেগা, তার এল ওমেগা এবং রৈখিক ভরবেগ ভি, এদের মধ্যে যে রিলেশনগুলো আছে, এখন যদি দেখাতে যায়, মানে কৌণিক ভরবেগ রৈখিক ভরবেগের মধ্যে যে রিলেশনটা আছে সেটা যদি দেখাতে যাই, বা এক কথা যদি বলি যে কৌণিক ভরবেগের ইকুয়েশনটা বের করতে গেলে, আমার মনে হয় এই বিষয় থেকে হয়তো দূরে সরে যাচ্ছে, তখন তুমি মূল কনসেপ্ট থেকে হয়তো হারায় যাবা।
এখান থেকে তুমি হারা যাবা। তো এটা তোমরা আরেকটু স্ট্রং হও, আমার মনে হয় যেহেতু আরেকটু স্ট্রং হও, বিশেষ করে তোমরা ফিজিক্সের যখন দেখো যে সপ্তম অধ্যায় ওয়েভ অ্যান্ড সাউন্ড পড়ে ফেলবা এই বিষয়গুলো, তখন এই বিষয়গুলো আরও সহজ হয়ে যাবে। কারণ আমি যে একটু পরেই শক্তি শোষণ বা বিকিরণ সম্পর্কে যখন বলবো, তখন ওই তরঙ্গ দৈর্ঘ্য, এরপরে এখনই তো দেখো প্লাঙ্কের ধ্রুবক চলে আসছে, এই বিষয়গুলো তোমাদের কাছে একটু আননোন মনে হবে, তখন এরকম মানে তখন একটু বুঝবা, কিন্তু এই মুহূর্তে আননোন মনে হবে। সো আমি তোমাদেরকে জাস্ট তোমাদের এইগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি কোনটা কোন রাশি, এবং তারপরেও একটু বোঝানোর চেষ্টা করছি যেন তোমরা মোটামুটি একটা তোমাদের ধারণা চলে আসে কেমন, ঠিক আছে? ওকে, এল ইকুয়ালস এম ভিআর। এলটা হলো ইলেকট্রনের কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ হবে কি এম ভিআর। এমটা হলো ইলেকট্রনের ভর এবং এই ভিআরটাই হলো ইলেকট্রনের কৌণিক বেগ। তাহলে ভর গুণন কৌণিক বেগ, এই ভি আর মিলে কৌণিক বেগ, তাহলে ভরের সাথে কৌণিক বেগ, তাহলে কৌণিক ভরবেগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে কি এইচ ডিভাইডেড 2π, এইচ ডিভাইডেড 2π এর n সংখ্যক গুণিতক। আচ্ছা, যেখানে কোনটা কি রাশি আমি একটু বুঝিয়ে দিই তোমাদের। দেখো এলটা হলো এখানে, আমি একটু এখানে কেটে দিচ্ছি, দেখো এলটা হলো কৌণিক ভরবেগ, আচ্ছা ইলেকট্রনের। ওকে, এটা বুঝছো? এম এর কাছ থেকে পরিচয় দেই। এম ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর, কোন ইলেকট্রনের, যে ইলেকট্রনটা ঘুরছে, ঘূর্ণনরত ইলেকট্রনের ভর। এরপরে এন হলো, সরি এনটা পরেই লিখি, এম এর পরে ভি এর পরিচয় দেয়। ভি কি? ভি হলো ওই ঘূর্ণায়মান যে ইলেকট্রনটি, এই ইলেকট্রনের, এই দেখো ইলেকট্রনের বেগ, তাহলে ভি হলো ইলেকট্রনের বেগ। আচ্ছা, আর কি? আরটা হলো ইলেকট্রনটি যে এই যে অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ ইলেকট্রন ঘোরে, ওই কক্ষপথের রেডিয়াস, ব্যাসার্ধ। যেমন আমি তোমাকে বলি, দেখো এই যে এইখান থেকে এইটা হলো আর, ধরো এই কক্ষপথের জন্য, এই দ্বিতীয় কক্ষপথের জন্য এটা ধরো এটা R2, আর প্রথম কক্ষপথের ক্ষেত্রে এটা R1, ঠিক আছে? তাহলে আর হলো, আর কে লিখলাম কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ। ওকে, আর কিছু আছে? হ্যাঁ, এন হলো, এন এর পরিচয়টা কি? ওই যে প্রধান শক্তি স্তর, আমি একটু আগে বলছিলাম প্রথমটা পড়াইতে গিয়ে, এন হলো প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। সেটা দেখো, প্রধান শক্তি স্তর এন ইকুয়ালস, আমি লিখে দিচ্ছি 1 2 3 এরকম ইত্যাদি, ঠিক আছে? এন 1 হলে ওটা বোঝাবে প্রথম প্রধান শক্তি স্তর, এন এর মান 2 হলে দ্বিতীয় প্রধান শক্তি স্তর, এরকম হবে। এইচটা কি? এটাই কিন্তু তোমাদের জন্য একেবারেই আননোন। এটা হলো প্লাঙ্কের ধ্রুবক, এইচকে বলবো আমরা প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্ক কনস্ট্যান্ট। ওকে, আর মনে হয় পরিচয় দেওয়ার কিছু নেই, মোটামুটি সবগুলোর একটু পরিচয় দিয়ে দিলাম। এবং এই এইচ এর একটা ভ্যালু আছে, এটা যেহেতু একটা কনস্ট্যান্ট, তাহলে প্লাঙ্ক ধ্রুবকের যে ভ্যালুটা এইচ ইকুয়ালস কত? এইচ ইকুয়ালস 6.6, দেখো 6.626, অথবা তুমি 6.63 লিখলা, 6.626 ইন্টু 10⁻34 একক হলো জুল সেকেন্ড। ওকে, তাহলে আমরা সবগুলোর একটু পরিচয় দেখলাম কোনটা কি। এখন তোমাকে যদি এখান থেকে ধরো কৌণিক ভরবেগ বেরও করতে দেয়, যে কোনো একটা এরকম দিবে যে ইলেকট্রন তৃতীয় কক্ষপথে ঘূর্ণায়মান, ইলেকট্রন একটা পরমাণুর তৃতীয় কক্ষপথে, মানে তৃতীয় কক্ষপথের যে ইলেকট্রনটি আছে তার তোমাকে বললো যে কৌণিক ভরবেগ বের করো, তো তুমি কি পারবা না?
দেখো তো তৃতীয় কক্ষপথের জন্য তুমি কি দিবা? এই যে কৌণিক ভরবেগ মানে কি? কৌণিক ভরবেগ হলো এম ভি আর, এটুকু তো কৌণিক ভরবেগ, অর্থাৎ এল এটা কৌণিক ভরবেগ। তুমি ধরো সূত্র দিয়ে দিলা যে আমরা জানি এই এম ভি আর সমান এন এইচ ডিভাইডেড 2 পাই। তৃতীয় কক্ষপথের জন্য তুমি বের করবা মনে করো, হ্যাঁ, এন এর মান 3, এইচ এর ভ্যালু তো তুমি দেখলাই, আর নিচে 2, পাই এর মান তো তোমাদের জানাই আছে, মানগুলো বসিয়ে দিবা, তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের হয়ে যাবে। ওকে, এরপরে আমরা, আমার মনে হয় আমার এই প্রথমটা দ্বিতীয়টা হয়ে গেল বলা। এরপরে আমরা তৃতীয় যে মতবাদটা, শক্তির শোষণ বা বিকিরণ ও বর্ণালী সৃষ্টির যে ধারণাটা, এটা একটু দেখো, ক্লিয়ার হও। আচ্ছা, শক্তির শোষণ বা বিকিরণ, বিজ্ঞানী বোরের যে তৃতীয় মতবাদটা কি ছিল, যখন ইলেকট্রন, দেখো ইলেকট্রন যখন এই যে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, যদি ইলেকট্রন এক কক্ষপথ থেকে অর্থাৎ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে সে যেতে চায়, তখন তাকে কিন্তু নির্দিষ্ট পরিমাণ শক্তিকেই শোষণ করতে হবে। বিষয়টা কি দেখো, যদি সাপোজ এই প্রথম শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে লাফ দিয়ে উঠতে চায়, তবে তাকে কিন্তু একটা নির্দিষ্ট শক্তি শোষণ করে, অ্যাবজর্ব করে কিন্তু উপরে যেতে হবে। কারণ দেখো, এই উপরের কক্ষপথে যারা আছে, এই যে এইখানে মনে করো উপরের কক্ষপথে যারা আছে তাদের একটা নির্দিষ্ট শক্তি আছে, আবার এই নিচের কক্ষপথে যারা আছে তাদেরও একটা নির্দিষ্ট শক্তি। এখন এই নিচ থেকে উপরে যেতে চাচ্ছে, তাহলে কি অবশ্যই ওই কক্ষপথে যারা আছে, উপরের কক্ষপথে যারা আছে তাদের সমপরিমাণ শক্তি হলে তবেই কিন্তু উপরে সে যেতে পারবে। মনে করো একটা বিল্ডিংয়ের তুমি দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় উঠবা, তোমার কি শক্তি সঞ্চয় করে উপরে উঠতে হবে, শক্তি নিয়ে উপরে উঠতে হবে, শক্তি খেয়ে উপরে উঠতে হবে। বিষয়টা কিন্তু এরকম বোঝাচ্ছে, আসলে ইলেকট্রন শক্তি খেয়ে উপরে উঠবে। তাহলে ইলেকট্রন যখন কি হবে দেখো, একটু বোঝো তো বিষয়টা। মনে করো এই জায়গাতে ইলেকট্রন ছিল আমাদের, আচ্ছা ধরো এই যেটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা এটা প্রথম কক্ষপথের ইলেকট্রন। এখন এই ইলেকট্রনটা চাচ্ছে যে সে দ্বিতীয় কক্ষপথে উঠবে, তাহলে এই ইলেকট্রন যখন দ্বিতীয় কক্ষপথে উঠবে, ধরো সে দ্বিতীয় কক্ষপথে চলে যাবে। এখন ধরো ইলেকট্রনটা এই জায়গায় চলে আসছে, ধরো ইলেকট্রনটা এই জায়গায় আসলে মাইনাস চিহ্ন দিয়ে বোঝাচ্ছে যে ইলেকট্রন এইখানে আসলো। তাহলে ইলেকট্রন যদি প্রথম কক্ষপথ থেকে লাফ দিয়ে দ্বিতীয় কক্ষপথে যায়, তখন শক্তি কিন্তু তাকে শোষণ করে উপরে উঠতে হবে। তাহলে এখানে কি হবে, শক্তি কিন্তু দেখো তোমাদের, আমি কি বলবো, এখানে শক্তি শোষিত হবে, তাহলে বোঝাচ্ছে যে এখানে শক্তির শোষণ ঘটবে, শক্তির শোষণ ঘটবে। তাহলে ইলেকট্রন প্রথম থেকে দ্বিতীয়তে লাফ দিয়ে গেলে তাকে শক্তি অ্যাবজর্ব করে, মানে শক্তি অর্জন করে উপরে উঠতে হবে। ওকে, আচ্ছা, এবং সেই শক্তির পরিমাণটা কিন্তু আমরা দেখবো একটু পরেই কত। আবার ইলেকট্রন যদি কখনো এই উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে আসে, ধরো এইখানকার ইলেকট্রন এইখানে আসবে, এইখানে একটা ইলেকট্রন ছিল, ও আসবে এইখানে। আচ্ছা, তাহলে এখানে তুমি দেখো এই যে ইলেকট্রন এখান থেকে এখানে গেল, তাহলে এখানে গ্যাপ পড়ে গেল, ইলেকট্রন আর নাই এখানে, এখন ওই পাশে চলে গেছে। আবার দেখো, ধরো একটা ইলেকট্রন এই দ্বিতীয় কক্ষপথে ছিল, এখন সে প্রথম কক্ষপথে আসবে। তাহলে দ্বিতীয় থেকে তাহলে নির্দিষ্ট পরিমাণ শক্তি আবার তাকে বিকিরণ করতে হবে, ছেড়ে দিতে হবে, তাহলে সে কিন্তু প্রথমে আসতে পারবে। তাহলে এই ইলেকট্রন যদি এইখানে আসতে চায়, ধরো সে এইখানে চলে আসছে, যে মাইনাস চিহ্ন দিলাম, এইখান থেকে এইখানে আসছে, তখন তাকে কি করতে হবে, তাহলে এইখানে আর ইলেকট্রন নেই, এতক্ষণ ছিল এইখানে, তাহলে এইখান থেকে লাফ দিয়ে এইখানে গেল, তখন অর্থাৎ নিচে পড়ে গেছে, তাহলে শক্তি তখন সে কি করবে, ছেড়ে দিবে, বিকিরণ করবে। তাহলে শক্তি এই যে বিকিরণ করবে, তাহলে এইখানে হবে শক্তির, তাহলে শক্তির বিকিরণ, অর্থাৎ শক্তি সে ছেড়ে দিচ্ছে। তা আমাদের তৃতীয় কথাটা কিন্তু এমনই ছিল, শক্তির শোষণ বা বিকিরণ আর এবং বর্ণালী সৃষ্টির ধারণা। আচ্ছা, কি পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ করবে, সেই শক্তির মানটা হবে, দেখো সেই শোষিত বা বিকিরিত শক্তি এইটা কতটুকু হবে, এই শক্তিটা হবে এইচ নিউ এর সমান। শোষিত বা বিকিরিত শক্তি এটা কি হবে, এই শোষিত বা বিকিরিত শক্তিকে আমরা যদি ডেল্টা ই দ্বারা প্রকাশ করি, তাহলে ডেল্টা ইকুয়ালস এইচ নিউ এর সমান।
যেখানে দেখো আমরা বলতে পারি যে এইচ আর নিউ মানে কিন্তু আমরা আরেকটা আবার ইকুয়েশন জানি, তোমরা নিজেরাই যখন দেখবা সপ্তম অধ্যায় ফিজিক্সের পড়বা ওয়েভ অ্যান্ড সাউন্ড, এরকম একটা ইকুয়েশন দেখবা, তরঙ্গের বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। তো এইখানে আমি কম্পাঙ্ককে যদি এফ দিয়ে না দিয়ে নিউ দ্বারা প্রকাশ করতাম, এই যে নিউ দ্বারা, এটা নিউ, এটা হলো ল্যামডা। দেখো এটা হলো ভি বেগ, এটা হলো নিউ। নিউটা কি? এই লেটারটার নাম কিন্তু নিউ, অর্থাৎ তোমরা যে লেটারটা দেখছিস এই লেটারের নাম হলো গ্রিক লেটার, এটা হলো গ্রিক লেটার নিউ। তাহলে ভি ইকুয়াল নিউ ল্যামডা। আচ্ছা নিউ ল্যামডা, এখান থেকে দেখো যখন এই ভেলোসিটিটা যদি আলোর বেগ হয় তখন আমি এই ভি এর পরিবর্তে দিতে পারবো সি ইকুয়াল নিউ ল্যামডা। তাহলে এইখান থেকে কি আমি লিখতে পারি না যে এই সি ইকুয়াল নিউ ল্যামডা? আচ্ছা তাহলে এইখান থেকে আমি নিউ সমান কি লিখতে পারি? নিউ ইকুয়ালস সি ডিভাইডেড ল্যামডা। এই যে দেখো আমি কি এটা লিখতে পারি না? আচ্ছা তাহলে এই নিউ এর মানটা, এই যে নিউ এর মানটা আমি এখানে বসিয়ে দিই, তাহলে সি ডিভাইডেড ল্যামডা। তো তুমি এইটাই দেখবা যে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ, এই যে শক্তির শোষণ ঘটে বা বিকিরণ ঘটে কি পরিমাণ, সেই পরিমাণ কিন্তু এই সূত্র দ্বারা আমরা বের করে ফেলতে পারবো। এখন আমি সবগুলো যদি পরিচয় দেই, যেখানে ডেল্টা ই এটা হলো শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ। আচ্ছা আর কি দেওয়া আছে? এইচ তো তোমাদের আগে বলছিলাম প্লাঙ্ক কনস্ট্যান্ট। আর নিউটা কি? এই যে গ্রিক লেটার নিউ, এটা দ্বারা বোঝাচ্ছে হলো ওই বিকিরিত বা শোষিত যে শক্তি, সেই শক্তির কম্পাঙ্ক। তাহলে আমি এইখানে শুধু এটুকু লিখলাম যে আচ্ছা আমি লিখি যে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক, শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক। ওকে, এরপরে তোমাদের যে রাশিটা আছে সেটা হলো কি? ল্যামডা। এটাও কিন্তু গ্রিক লেটার, আমি একটু এটাকে লিখি যে এটা হলো ল্যামডা। দেখো তোমাদের কাছে এই যে অক্ষরগুলোই আননোন, যারা এখন 9 বা 10 উঠছো, এই যে গ্রিক লেটারগুলো আছে, মনে করো গ্রিক লেটার আলফা, বিটা, গামা, ডেল্টা, থিটা, পাই, জাই, সাই, এরপরে ল্যামডা, ওমেগা, টাও, এই লেটারগুলো কিন্তু তোমরা পদার্থ রসায়ন পড়তে তোমরা পাবে, কিন্তু এখন আস্তে আস্তে শিখে যাবে। এখন মনে হচ্ছে আজকে এই অক্ষরগুলো দেখে তোমাদের কাছে একটু মনে হচ্ছে, বা এই রাশিগুলো দেখে যে এটা আবার কি, একটু ধৈর্য ধরো, দিনে 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 দেখবা ওকে ঠিক হয়ে গেছে। তাহলে ডেল্টা ই বিকৃত বা শোষিত শক্তি সমান এইচ নিউ এর সমান, মানে তুমি শক্তির পরিমাণটা বের করতে চাইলে এইচ নিউ এই সূত্র দিতে হবে, যেখানে এইচ প্লাঙ্কের ধ্রুবক আর নিউটা কি? নিউ হলো এই বিকৃত বা শোষিত শক্তির ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক, এবং সেই কম্পাঙ্কের এককে আমরা লিখি কি? হার্টজ অথবা পার সেকেন্ড অথবা সাইকেল পার সেকেন্ড, এগুলো শিখবা পরে। আচ্ছা দেখো, আর ল্যামডাটাকে আমরা কি বলি? শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য, শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য। সেটা হলো আলোর বেগ, সেটাকে বলবো আমরা ভেলোসিটি অফ লাইট, আলোর বেগ। এবং আলোর বেগের ভ্যালুটা কি তোমরা জানো? সেটা হলো আলোর বেগের যে ভ্যালু, এটা হলো এই সি এর ভ্যালু হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হলো আলোর বেগের মান। এখন যে বিষয়টা দেখো, আমাদের পরবর্তীতে কি ছিল যে শক্তির শোষণ বা বিকিরণ, এটুকু তো আমরা বুঝলাম। এরপরে কি লেখা ছিল? ও বর্ণালী সৃষ্টির ধারণা। বর্ণালী আবার কিভাবে সৃষ্টি হবে? বর্ণালী সৃষ্টির ধারণা। আচ্ছা এখন বর্ণালী কিভাবে হয়? দেখো, ইলেকট্রন যদি সাপোজ ধরো এই দ্বিতীয় কক্ষপথ থেকে নিচের কক্ষপথে আসলো, অর্থাৎ উপরের থেকে নিচের কক্ষপথে আসলো,
তাহলে এইখানে দেখা গেছে যে ইলেকট্রন যদি উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে আসে, তখন যে আলোটা বিকিরণ করে সেটাকে যদি আমরা প্রিজমের মধ্য দিয়ে দেখি, তখন দেখব একটা বর্ণালী সৃষ্টি হয়ে গেছে, একটা বর্ণালী সৃষ্টি হবে। ঠিক নিলস বোর কিন্তু এই কথা বলে যে ইলেকট্রন যখন এভাবে ধরো শক্তির সাপোজ বিকিরণ করলো, তখন যে বিকিরিত আলোটা, সেই বিকিরণের ফলে যে আলোর সৃষ্টি হবে এবং সেখানে কিন্তু একটা বর্ণের সৃষ্টি হবে। অবশ্য পরবর্তীতে কিন্তু তার এই বর্ণের বিষয়টা নিয়ে সে কিন্তু বলছে যে শুধু একটা বর্ণালী সৃষ্টি হবে, এই কথা বলছে। পরবর্তীতে তার আমরা ত্রুটি যেদিন পড়ব তখন দেখব যে না, আসলে বর্ণালী একটা না, সেখানে একটার জায়গায় আমরা যদি আরও সূক্ষ্মভাবে যন্ত্র দিয়ে দেখি অনেকগুলো বর্ণালী আমরা পাবো। সে বিষয়টা আমরা অন্য দিনে পড়ব। আজকে এখানেই সমাপ্ত করি। আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক। তোমাদের শুভকামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।